আসসালামু আলাইকুম। আমি মিতু আলোকধারা 24 থেকে। আমাদের আজকের অতিথি জাহাঙ্গীর আলম গোলক, সভাপতি শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির। ভাইয়া কেমন আছেন? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? আমি খুবই আনন্দিত। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে, শ্রমিক জাগরণ মঞ্চের পক্ষ থেকে আপনাকে এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। রাজনৈতিক পথ চলা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আচ্ছা, ধন্যবাদ। আমি মূলত ছাত্ররা থেকে শুরু করি। আমি প্রথমত চাকরি পরবর্তীতে বিএনপির একটা বড় অংশগ্রহণ ছিল। তখন আমাদের ওই সময়কার যে দিদি ছিল, দিদি হারুন, উনি ওনার মাধ্যমে ওনার সাথে আমার খুব ভালো সখ্যতা এবং পরিচয় হয়। তারপর ধীরে ধীরে আমি পড়াশোনা শেষ করে ঢাকা কলেজ থেকে আমি নারায়ণগঞ্জে আসি। নারায়ণগঞ্জে আসার পরে এই নারায়ণগঞ্জ শ্রমিক অঞ্চলে শ্রমিকদের সাথে আমার পরিচয় হয়। প্রথমত নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলের পাশে একটা শ্রমিক দের সাথে আমার পরিচয় হয়। গার্মেন্টস ছিল, বিনার গার্মেন্টস এবং রহমান গার্মেন্টস, এই দুটা গার্মেন্টস পাশাপাশি এই গার্মেন্টসে। আপনার এই ছাত্র রাজনীতি থেকে শ্রমিক রাজনীতিতে আসার পথে কি কি বাধার সম্মুখীন হয়েছেন যদি আমাদের সকলের উদ্দেশ্যে জানাতেন। না, সংঘগুলোতে কাজ করেছি, যেমন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এবং বিএনপি যে ছাত্র দল এবং ছাত্র লীগ, বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো, আমরা দেখেছি যে সবাই গরিব মানুষের জন্যই কাজ করা অঙ্গীকার করতো। কিন্তু তারা সরাসরি হয়তো শ্রমিক গরিব মানুষের সাথে কাজ করা কিংবা সার্ভার শ্রেণীর সাথে কাজ করার মতো ভাবে এগিয়ে আসতে পারেনি। তো আমি যখন দেখলাম যে শ্রমিকদের সংকটটা এমন দগদগে গায়ের মতো হয়ে আছে, তাদের কারো 3 মাসের বেতন না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, কারো 5 মাসের বেতন না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। সেই সময় আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে খুব নিজেকে গর্বিত মনে করতাম যে আমি এই গরিব মানুষের পাশে সে দাঁড়াতে পারলাম। এই যে গর্ব অনুভব করা, এই যে সাহস অনুভব করা, এটাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। এবং কেউ বাধা দেয়নি, বরং অনেকেই এবং অনেক মালিক পক্ষ এবং বিকেএমই, ডিজেএমই এবং একজনের নাম উল্লেখ করার মতো আছে যারা যে সহযোগিতা করছেন, যে আমি এখন নাম প্রকাশ করছি না, কিন্তু তারা সবসময় আমাকে বলতো যে আপনি শ্রমিকের পক্ষে কাজ করায় শ্রমিকরা কিন্তু আপনারা সেই উপকার পেয়েছে, এরা বেতন পেয়েছে, ওরা পক্ষে ব্যবস্থা পেয়েছে, তারা জীবনে যে তারা একটা সাহসী মানুষকে তাদের কাছে পেয়েছে। এটা আমাকে অনেক উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। রাজনীতিতে আসার অনুপ্রেরণা যা থেকে পেয়েছেন সেই ব্যক্তি সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, প্রথমত আমি যে যার কাছে বিশেষ অনুপ্রেরণা পেয়েছি সেটা বললে প্রথমত আমার বাবার কথা বলতে হয়। যে আমার বাবা নুরুল সাহেব, উনি আমাকে সবসময় সাহস দিতেন এবং বলতেন যে শ্রমিকদের পাশে থাকো, গরিব মানুষের পাশে থাকো। তারপরেও বিশেষভাবে আহ, এখনকার যে আমাদের এক দল ছিল, আহ, বাসদ, সেই বাসদের মনিরুল সাহেব যে সভাপতি, উনিও আমাদের সহযোগিতা করেছেন। উনি প্রায় আমার বাসায় আসতেন, আমার বাসায় থাকতেন এসে উনি আমাকে অনুপ্রেরণা দিতেন। এছাড়াও এখানকার যে বিকেএমইর যে বর্তমান প্রেসিডেন্ট হাসান সাহেব, চেম্বার অ্যান্ড কমার্সের সোহেল ভাই, তারপর কুরিয়াতের দিকের হাসান ভাই, তারপর এখানকার মহিলাদের শামসুল আলম ভাই, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে অনুপ্রেরণা দেয় যে যাতে আমি ভয় না পাই। এবং প্রশাসনের মধ্যে আমাদের যে সরকার যে ডিসি জাহিদুল ইসলাম, উনি আমাকে ভালো অনুপ্রেরণা দেয়। এর আগের যে ডিসি মাহমুদুল হাসান সাহেব, উনি আমাকে একজন আপন ছোট ভাইয়ের মতো। এবং এখনকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি আসাদুজ্জামান স্যার, উনি আপন বড় ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছেন। তাদের এই ঋণ কথা না বললে হবে না। আমি প্রশাসন যেভাবে আমাকে হেল্প করে, এর মধ্যে সেনাবাহিনীর কথা বলতে হয়। সেনাবাহিনীর মেজর আয়াজ, উনি আমাকে সর্বক্ষণিক একদম ভাইয়ের মতো বিভিন্ন পরামর্শ দেয়। যখনই কোনো শ্রমিক অসন্তোষ হয়, তারা সরাসরি আমাকে ফোন দেয় এবং অনেক সময় রাত 2টার সময়ও আমাকে নিজে গাড়িতে করে আমার বাসায় পৌঁছে দিয়েছে। এবং স্পট থেকে আমাকে কোনো রকম, যাতে আমি কোনো মব জাস্টিসের মধ্যে না পড়ি, তারা আমাকে সিকিউরিটি দিয়েছে।
তাই আমি সবসময় ওনাদের এই মানে যে সাপোর্ট, এই সাপোর্টটার কথা আমি বলতে চাই যে তাদের অনুপ্রেরণাই আমাকে এতদূর আসতে সহযোগিতা করে। ভাইয়া, জুলাই নিয়ে আপনার এবং আপনার সংগঠনের কি কি ভূমিকা ছিল যদি আমাদের একটু জানাতেন। হ্যাঁ, থ্যাংক ইউ। 20 বছর ধরে এই যে বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম, পুঁজিবাদী মালিক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম, হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম। তারা ভোটহীন নির্বাচন করেছে, দিনের ভোট রাতে করেছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছিলাম। তারপর যখন কোটা বিরোধী আন্দোলন আসলো, আমরা তখন ঢাকা ইউনিভার্সিটি তাদের এই আন্দোলনের কাছে তাদের সাথে যাই। যেহেতু এটা একটা অরাজনৈতিক আন্দোলন, সেই অরাজনৈতিক আন্দোলনে আমরা তাদের বিভিন্ন সময়ে খাবার, পানি এবং বিভিন্ন সহায়তা দিয়ে আমরা সহযোগিতা করেছি এবং শেষ দিন পর্যন্ত। এখন ওই সময়ে আমাদের নারায়ণগঞ্জেও আন্দোলন চলছিল, আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি। তবে আমরা দেখেছি আমাদের নারায়ণগঞ্জের শিশুরা মূলত শান্ত পরিস্থিতিতেই ছিল, বরঞ্চ যারা তাদের বিরোধিতা করেছে তারা বিভিন্ন জায়গায় আগুন জ্বলাইছে, লুটপাট করছে, মানে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। তখন আমাদের যে ডিসি আমাদের মাহমুদুল সরকার ছিলেন, তখন উনি আমাকে ডেকে নিয়েছিলেন এবং আমি ওই ডিসির পরামর্শে শামসুল হক ভাই যে ছিলেন, তো ওনার পরামর্শে আমরা ছাত্রদেরও বাসায় ছিলাম এবং পুলিশ সেনাবাহিনী তাদের আমরা মাইকিং করে, যে ছাত্রদের উপর যাতে গুলি না করে, আমরা মাইকিং করে করে তাদের বলি যে আপনারা স্টুডেন্টকে গুলি করবেন না। এবং আমরাও আদালত পাড়া, ডিসি অফিস এবং বিভিন্ন স্থাপনায় যাতে কোনো আক্রমণ না হয় সেই জন্য আমাদের শ্রমিক জাগরণের ফুল কমিটি আমরা রাজপথে ছিলাম ছাত্রদের সাথে। আমরা মনে করি যে ছাত্রদের যে কর হত্যা করা হয়েছে এটা একটা অন্যায়, সেই অন্যায়ের বিচার আমরা চাই। আবার যদি এই অন্যায়ের কারণে যদি এখন আবার সংস্কার এবং বিচার এবং নির্বাচন, এই তিন চারটা বিষয় এমন ভাবে মিলিয়ে ফেলা হয়েছে যে কোনটা আগে, ডিম আগে না মুরগি আগে, এরকম একটা জানার মধ্যে ফেলে আমাদের পুরো জাতিকে পিছনের দিকে টেনে নিয়ে আসা হচ্ছে। তা আমরা মনে করি যে অতি দ্রুত জনপ্রতিনিধি ছাড়া প্রশাসন শূন্যের কথায় নেমে এসেছে। হয়তো প্রশাসন লক্ষ লক্ষ টাকা বেতন পায়, কিন্তু যে সার্ভিসটা তাদের দেওয়ার কথা, জনপ্রতিনিধি যদি নির্দেশনা না দেয় তাহলে তারা সেই সার্ভিসটা দিতে পারবে না। এই জনপ্রতিনিধির দরকার। জনপ্রতিনিধির মাধ্যমে সংস্কার কমিশনের যে সংস্কার 175 যে সংস্কার ঘোষণা করা হয়েছে, সেই সংস্কারগুলো নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররা সেই নির্বাচনে সংস্কারগুলো করবে। তাই আমরা মনে করি নির্বাচন হওয়া খুবই জরুরি। নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট মেম্বাররা এই সংস্কারগুলো করবে। নয়তো এই জুলাই যোদ্ধারা এই এক অপরাধ প্রবণতায় ভুগবে এবং এই সমস্ত ইয়ং যারা যোদ্ধা তারা অপরাধীতে পরিণত হয়ে যেতে পারবে। তাহলে এই যে যোদ্ধা থেকে অপরাধী হয়ে যাওয়া, এই জায়গায় যাতে না যায়, আবার রাজাকার যাতে মুক্তিযোদ্ধা না হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে ভালোবাসতে হবে। ভালোবাসা হচ্ছে একটা ধ্যান, এটার মধ্যে অস্থিরতা ঢুকালে হবে না। যদি অস্থিরতা তৈরি করতে চায় কেউ, তাহলে নির্বাচন পিছিয়ে যাবে, দেশটা ধ্বংস দিয়ে ফেলবে। আমরা নির্বাচন চাই এবং আমরা চাই যে জুলাইয়ে যারা আন্দোলন করছে তারা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য স্বপ্ন দেখিয়ে আন্দোলন করছে। আমরা এই আন্দোলনে পক্ষ ছিলাম। এই আন্দোলন ও স্বৈরাচার পতনের 1 বছর পার হয়ে যাওয়ার পরেও নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি ও দুর্ভোগ সম্পর্কে যদি আপনার মন্তব্য জানাতেন। যে আসলে ফ্যাসিস্ট বা স্বৈরাচার যে কেউ হয়, এটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি যে কোনো দলের মধ্যে থাকতে পারে। এখন এক ফ্যাসিস্টকে তারা আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনা, কিংবা এখন পর্যন্ত যদি ফ্যাসিস্টের যে সিস্টেম সেটা চালু থাকে, সমাজে যদি দুর্নীতি, হার বা সব দখল ইত্যাদি আন্ডারে চলে যায়, যাদের ক্ষমতা আছে, জোর যার মুহূর্তটা, এই গতিতে যদি চলে যায়, যে আমরা কি করলাম, এই প্রতিষ্ঠা যাওয়ার পরপরই সব হাট ঘাট মাঠ স্কুল কলেজ এবং টয়লেট পর্যন্ত দখল হয়ে গেছে।
তবে এই যে প্রবণতা, এটা তো ওই একই হাসিনার প্রবণতা, সে এক আওয়ামী লীগেরই প্রবণতা। এইগুলো কিন্তু দূর হয় নাই। এখন আমাদের নারায়ণগঞ্জে আমরা দেখি যে এই জুলাইয়ের আগে যে পানি, মানে সে যে পানি, লাল রঙের পানি, আবার আয়রন যুক্ত পানি, আমরা যে পানি মুখেরিত পানি, অ্যালার্জি তৈরি হয়, সেই পানি কিন্তু এখনো আমাদের এই ওয়াসায় আছে। অথচ আজ থেকে 20 বছর আগে কথা ছিল যে মেঘনা থেকে বড় মোটা পাইপ দিয়ে পানি এনে নারায়ণগঞ্জের ওয়াসাকে এই দূষণমুক্ত পানি এই নারায়ণগঞ্জবাসীকে উপহার দিই। কেউ সিটি কর্পোরেশনও সে দায়িত্ব নেয় নাই, নাসিম ওসমানও সেই দায়িত্ব নেয় নাই, শামীম ওসমানও সেই দায়িত্ব নেয় নাই। বর্তমান যারা এই 1 বছর পার করছে, যে আপনার প্রশাসকরা, জেলা প্রশাসক, তারাও কিন্তু সে দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ। তারপর ধরেন এখানকার ট্রাফিক জ্যাম, এখানে দেখা গেল যে এখানকার চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি দীপু ভূঁইয়া, সে 25 লক্ষ টাকা এই ট্রাফিকদের দিলেন যে তোমরা যানজট নিরসন করো। কিন্তু যখন এই 25 লক্ষ টাকা দিয়েছেন, 25 দিনের মধ্যে এই 25 লক্ষ টাকা শেষ হয়ে গেছে। 25 দিন থেকে যানজট ছিল না, 25 দিনের পর 26 দিনের দিন থেকে কিন্তু আবারও যানজট শুরু হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল, যে পরিমাণ অর্থ এখানে বরাদ্দ দেওয়ার কথা, সে পরিমাণ অর্থ বরাদ্দ তারা দেয় না দেখেই কিন্তু যানজট হচ্ছে, এবং তাই যানজট এখনো লেগে যাচ্ছে। তারপর আছে এখানে মাদক ব্যবসা। আপনারা দেখবেন যে এখানে আমাদের একটা হকার্স মার্কেট আছে, এই হকার্স মার্কেটের পিছনে একদম দিনে দুপুরে মাদক বিক্রি হচ্ছে। এই যে মাদক ব্যবসাটা, এটা প্রশাসন চাইলে, এখানকার পুলিশ চাইলে, এখানকার সেনাবাহিনী চাইলে ঘন্টার মধ্যে এখান থেকে মাদক দূর করতে পারে। কি এক অলৌকিক জটিলতার কারণে তারা এখানে এই মাদক ব্যবসাটা দিয়ে রাখছে, সেটা কিন্তু আমরা আমাদের বলে গণ্য হয় না। ফলে আমাদের যারা ছোট ভাই, আমাদের যারা ছাত্র যুবক, তারা কিন্তু এই মাদক আসক্ত হচ্ছে। তো এই জনদুর্ভোগ গুলো কিন্তু চলছে। এই এর সাথে আছে রাস্তা খোঁড়া, মানে অত্রযত্র যখন তখন রাস্তা খোঁড়াখুড়ি করে, এবং এই বর্ষার সিজনে খোঁড়াখুড়ি করার ফলে ফলে আপনি দেখবেন যে পঞ্চবটি থেকে শিবসাগর পর্যন্ত রাস্তাটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আপনি দেখবেন যে ডিসির বাসা থেকে আপনার এই আইটি স্কুল পর্যন্ত পুরো রাস্তাটা ধ্বংস হয়ে গেছে। এরকম স্পট বলে দেওয়ার পরও যে এখানে 48 ঘন্টার মধ্যে এগুলা সমাধান করা সম্ভব, কিন্তু আমি আগেও বলছি, আবারও বলি যে প্রশাসনের অনেক কর্মকর্তা আছেন যারা 2 লাখ 3 লাখ টাকা বেতন পান, কিন্তু যে পরিমাণ বেতন ওনারা নেন সেই পরিমাণ সেবা কিন্তু প্রদান করেন না। এর মানে কি, পুরোটাই ফাঁকিবাজি। ফাঁকিবাজি মানেই খেতে, তারাও এক ধরনের ফেসিজমের মধ্যে পড়ে আছে। ফেসিবাদী হাসিনা চলে গেছে, কিন্তু ফেসিবাদের সিস্টেম 1 বছরে একদিন নয়, আগে ফেসি এখনো সিস্টেমটা রেখেই দিয়েছে। ফলে ডিসিশন ছড়াইতে হলে আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে, সহজ সরল ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। যেখানেই অন্যায়, যেখানে অবিচার, যেখানে দুর্ভোগ, হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, সেগুলোকে দূর করতে হবে। আর যদি সেগুলো দূর করার না করে আমরা কে কোন দলের নমিনেশন পাবো, আর কবে নির্বাচন হয়ে এমপি ইলেকশন করবো, এবং এমপি হয়ে তারপরে এগুলো পরিষ্কার করবো, তাহলে সেই আশা দুরাশা হয়ে থাকে। আমি চাই যেটা অবিলম্বে যেসব সংকট গুলা, যেসব দুর্ভোগ গুলা 48 ঘন্টার মধ্যে সমাধান করা দরকার, সেগুলো 48 ঘন্টার মধ্যে সমাধান হোক। যেটা হয়তো 30 দিন লাগবে সেটা 30 দিনে করুক, কিন্তু যেটা 48 ঘন্টার মধ্যে সম্ভব সেটা কেন 30 দিনের অপেক্ষা করতে হবে? সেই বিষয়গুলো দেখা, এইগুলা না দেখা হচ্ছে প্রতিবাদ। এরা প্রতিবাদ এখন পর্যন্ত যায়নি, প্রতিবাদ হয়েই গেছে। আমাদের সংগ্রাম শেষ হয় নাই, সংগ্রাম হয়ে গেছে, আমাদের আন্দোলন চলছে, চলবে। আসলে কেমন মানে জীবন মান আসলে কেমন, সেটা যদি আপনি আমি এক কথায় বলি, তাহলে আপনি দেখবেন যে আপনার চোখে জল চলে আসবে, পানি চলে আসবে। কারণ 75 আগে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ছিল 155 টাকা। তখন 155 টাকায় 5 মণ চাল পাওয়া যেত। তখন 80 টাকা ভরি ছিল শ্রমিক। আর তখন 1 মাসের বেতন দিয়ে শ্রমিকরা 2 ভরি প্রায় স্বর্ণ পাওয়া যেত। আজকে 1 ভরি স্বর্ণের দাম কত? প্রায় 1,60,000। তাহলে শ্রমিকের বেতন কত হওয়া উচিত? 2 লক্ষ না। তাহলে আপনার শ্রমিকের বেতন কত? মাত্র 12,000।
তাহলে এই 12,000 টাকায় শ্রমিক কয় কয়দিনের চাল কিনতে পারে, কিংবা তার বাসা ভাড়া কিভাবে দেয়, কিংবা তার বাচ্চাদের কিভাবে প্রতিপালন করে, বই খাতা কিনে দেয়, কিংবা বাপ মার ওষুধ কিনে দিতে কি পারে? কিছুই করতে পারে না। যে একা হয়ে গেছে, যে বলে না তুমি তো এক দিত আগে, একা একা খাবে তো দরজা বন্ধ করে খাও। তাহলে আজকের শ্রমিকদের সেই জায়গায় নিয়ে গেছে যে সে সম্পূর্ণ একা। সে একা কাজ করে একা খায়, তার মা একা কাজ করে একা খায়, তার বাবা একা কাজ করে একা খায়, তার ওয়াইফ একা কাজ করে একা খায়, তার বাচ্চাদের ওই তার ডে কেয়ার সেন্টারে রেখে দেয়। অনেকে বাচ্চা নিতেও অনীহা বোধ করে এবং বাচ্চা নিতে চায় না। ওদের যখন এরা কাজ করে বাচ্চা ডেলিভারি হবে এরকম অবস্থা যদি গার্মেন্টস কর্তৃপক্ষ জানতে পারে, এবং অনেক সময় শুনছি তাদের ছাড়াই নিয়ে যায়। কিন্তু বাচ্চা নেওয়াটাই একটা অপরাধ হয়ে গেছে। আজকে শ্রমিকদের জীবন মান কেমন, সেটা হচ্ছে এখানে শ্রমিকরা সকাল 9টার সময় ফ্যাক্টরিতে ঢুকে, অনেক ফ্যাক্টরিতে রাত 12টা পর্যন্ত সে কাজ করে। মানে এটা কারাগারের মতো অবস্থা। এখানে আসলে সুবন কাজ, যেসব স্লোগান গুলো আইলো বা অন্যান্যরা দেয়, এটা একটা বেশিবাদীর মতো। আসলে এখানে মানুষকে মানবতর জীবন যাপন করতে হচ্ছে, যা একটা অমানসিক পরিশ্রম এবং নির্যাতনের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। কারখানাগুলোতে আসলে কর্ম পরিবেশ নাই, সেখানে বিশুদ্ধ পানি নেই, তাদের আইডি কার্ড নেই, এরকম অসংখ্য অসঙ্গতি ভরা ফ্যাক্টরিগুলোর মধ্যে। তারপরও শ্রমিকরা কাজ করতেছে, প্রোডাকশন বৃদ্ধি করতেছে, সেই প্রোডাকশনের উপর চাপ আছে। এদের একটা টার্গেট দিয়ে দেওয়া হয় যে এই টার্গেট অনুযায়ী কাজ না করতে পারলে তোমাকে ছাঁটাই করে দেওয়া হবে। তাই এই মানে ভয়ঙ্কর চাপ নিয়ে তারা কাজ করে এবং তার চাকরিটা সে টিকিয়ে রাখার চেষ্টা করে, নয়তো নিজেও খেতে পারবে। সে আরেকজনের খাওয়াবে তো দূরে থাক, তার ফ্যামিলির খাওয়াবে তো দূরে থাক, সে নিজেই খেতে পারবে না। তো নিজে বেঁচে থাকার জন্য শুধু শ্রমিকরা কাজ করতেছে এবং বাংলাদেশে এই অগ্রযাত্রাটি এগিয়ে দিচ্ছে। কিন্তু আমরা চেয়েছিলাম শ্রমিকদের জন্য এমন একটা ব্যবস্থা করা হোক, যে একটা রেশনিং এর ব্যবস্থা করা হোক, যাতে শ্রমিকরা 5 জনের পরিবার নিয়ে তারা একসাথে থাকতে পারে, খেতে পারে। তাদের আবাসন সংকটের জন্য আমরা বলছিলাম তাদের করণেরই ব্যবস্থা করেছি। কিন্তু সরকার সবসময় বলে আমরা এটা করে দিব, দিচ্ছি, সামনের হয়ে যাবে। এই সরকার এসেও বললো যে আমরা কিছু বেতন বাড়াচ্ছি। কথার কথা ইন্টারনেট সরকার 200 টাকা বেতন বাড়ানোর কথা বলেছিল, কিন্তু 1 টাকা বেতন বাড়ায় নাই। বরঞ্চ আমরা এই সরকারের, স্বাধীন সরকারের আমলেও দেখছি শ্রমিকের বুকে গুলি করতে, এই ডক্টর ইউনূসের সরকারের আমলেও আমি দেখেছি এই গাজীপুরের শ্রমিকের বুকে গুলি করতে। তাহলে আসলে শ্রমিকরা বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত অবস্থায় আছে। এবং দিন দিন যত যাচ্ছে শ্রমিকের উপর নির্যাতন জুলুম আরো বাড়ছে। দেখাচ্ছে যে হ্যাঁ কিছু টাকা বাড়ছে, 8,000 থেকে 12,000 টাকা হয়েছে, কিন্তু ডলারের মূল্যে তাদের মান কত হয়েছে হিসাব করলে দেখবেন যে গতবারের থেকে এবার আরো তাদের মজুরি কমে গেছে। দিন দিন মজুরি কমে যাচ্ছে। যদি মজুরি কমে যায় তাহলে জীবন মান আরো উপরে উঠবে কিভাবে? তাহলে মজুরি উপরে উঠছে না। তাই আমরা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের কাছে, আইএলওর কাছে, যারা সারা বিশ্বের শ্রমজীবী মানুষের কথা ভাবে, তাদের কাছে আমরা বলতেছি যে বাংলাদেশের শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য আপনারা বাংলাদেশের যে মালিক শ্রেণী আছে, বিকেএমই, বিডিএমই, ডিএস, ওদের উপর চাপ দেন। হ্যাঁ আপনারা কাজ করবেন, আপনার রেটটা ডিক্লেয়ার করে কাজ করবেন, শ্রমিকদের ন্যায্য মজুরি দিয়ে আপনারা আপনাদের লাভ দেখে তারপরে কাজ করেন। কিন্তু তারা এই সব ব্যাপারে উদাসীন। সরকারও উদাসীন, কারণ সরকার তো এই মালিকদের টাকায় নির্বাচন করে। ফলে মালিকদের ভয়ে থাকে, তারা মালিকদের খাতাইতে যায় না। ফলে শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন জুলুম চলছে। এই অত্যাচার জুলুম নির্যাতন কবে শেষ হবে সেই ব্যাপারে সন্দিহান। তবে আমরা মনে করি শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে শ্রমিকদের দাবি শ্রমিকরা আদায় করে নেবে। করতে যায় না, তারা পেটের দায়ে এখানে কাজ করতে চায়, তার বাচ্চার মুখে ভাত দেওয়ার জন্য, তার বাবার চিকিৎসা খরচের জন্য, মায়ের কাপড় কিনে দেওয়ার জন্য তারা কাজ করে। নিজের জন্য না, যে সে যা বেতন পাবে একা খেয়ে ফেলতে, তাই কিন্তু সে কাজ করে। সে তার সংসার বাঁচানোর জন্য সেখানে কাজ করতে যায়। কিন্তু কোনো একটা মিডল ম্যানেজমেন্টের অসহযোগিতার কারণে, কিংবা মালিকের কোনো অসহায়ত্বের কারণে, কিংবা ফ্যাক্টরিতে কাজ নাই ওই সময় ফ্যাক্টরিতে কাজটা বন্ধ করে দিয়ে ফ্যাক্টরিতে বিরোধ করে দেওয়া, কিংবা হঠাৎ করে ফ্যাক্টরি প্যানর বন্ধ করে দেওয়া, এই ধরনের যখন ঘটনা ঘটে তখন হয়তো শ্রমিকরা পথে নামে।
যে যখন পথে নামে তখন দেখা যায় বহিরাগত সন্ত্রাসী কিংবা মালিকের নিঃসন্দ দিয়ে যে একটা গ্লাস ভাঙচুর করা কিংবা রাস্তায় যে একটা গাড়িতে নিক্ষেপ করে একসাথে 800 শ্রমিকের বিরুদ্ধে মামলা করে দিল, 200 শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়ে দিল, 40 মামলা করে দিল। ফলে কি হয় যে দেশের প্রধান কাছে যদি শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয় তাহলে তারা কোনো রকম প্রাপ্য পাওনা পাবে না। শ্রমিকরা যদি কোনো মানে মালিকের সাথে অসৎ আচরণ করে তাহলে তারা কোনো প্রাপ্য পাওনা পাবে না। এরকম একটা কালো আইন আমাদের শ্রম আইনের মধ্যে আছে। ফলে কি হয় শ্রমিকরা তাদের পুরো প্রাপ্য পাওনা টাকা কেউ যদি 20 বছর কাজ করে তার পুরো 20 বছরের টাকাই তখন এই মালিক আত্মসাৎ করে নেয়। এই কালো আইনগুলো বদলানো দরকার। এবং শ্রমিকের বিরুদ্ধে যদি কোনো বিচার করতে হয় কিংবা কোনো সালিসি করতে হয় কিংবা মামলা করতে হয় তাই জন্য কলকারখানা পরিদর্শন অধিদপ্তর আছে, শ্রম অধিদপ্তর আছে, সেখানে তারা অভিযোগ করতে হয়। তখন সেটা নিয়ে প্রশ্ন সমাধান করতে হয়, লিখিয়ে নিয়ে আসে, লিখিয়ে নিয়ে অভিযোগ সরাসরি ফৌজদারি মামলা দিয়ে তাদের যে জেলে পুরে রাখা। আমরা এই কিছুদিন আগেও কয়েকটা চাকরিতে আমরা দেখছি যে এখানে মামলা হয়েছে, আমরা নিজেরা তাদের জামিনে বের করে নিয়ে আসছি। আবার অনেকের বেলায় মন্ত্রী সাহেবের হস্তক্ষেপে তাদের মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু নিষ্পত্তি করা কেন হইবে? তারা নির্দোষ তাই কিন্তু নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু প্রথমত তাদের বিরুদ্ধে কি অভিযোগ দেওয়া হয়েছিল? অভিযোগ দেওয়া হয়েছে যে তারা ওই টিএমের মাথা কাটাই দিচ্ছে কিংবা ওই রাত দিচ্ছে। কিন্তু আসলে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ঘটনাগুলো সত্যি না। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ফ্যাক্টরিতে কাজ নাই, কাজের পরিমাণ কম, তাই তারা নিয়োগ করে দেওয়ার জন্য এই অজুহাত সৃষ্টি করে তারা এইসব কাজ দিয়ে করছে। যেমন এখানে একটা বড় ফ্যাক্টরির কথা বলতে পারি, এখানে তরুণী গার্মেন্টস, সেখানে তরুণী অ্যাপারেলস এবং গোমন্তী কালার ফ্যাব্রিক, সেখানে প্রায় 12,000 শ্রমিক কাজ করতো। সেখানে মালিক ওই আওয়ামী লীগের লোক থাকার কারণে সে এই দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর এই শ্রমিকদের প্রায় 12,000 শ্রমিকদের এখান থেকে বিদায় করে দেবে। কিন্তু তাদের যে 20 বছরের পাওনা টাকা সেগুলো কিন্তু নেয় নাই। তো সে অসন্তোষ কিন্তু এখন হয়ে গেছে। তো সেই সময় সেই অসন্তোষ দূর করার জন্য সেনাবাহিনী বলেছিল যে তোমরা রাস্তাঘাট আন্দোলন করো না, প্রয়োজনে এই ফ্যাক্টরির মালিকের যে ফ্ল্যাট আছে সে ফ্ল্যাট বিক্রি করে এই শ্রমিকের পাওনা টাকা দিবে, প্রয়োজনে ফ্যাক্টরি বিক্রি করে পাওনা টাকা দিব, তার জমি বিক্রি করে টাকা দিব। কিন্তু আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, এই যে প্রায় 10,000 শ্রমিকের মধ্যে অন্তত আমার সংগঠনের কাছে 1,000 শ্রমিক আসছে যারা 5 মাসের পাওনা টাকা পায়। তারা 1 মাস 2 মাসের পাওনা পাইছে, এখন পর্যন্ত 3 মাস 4 মাস 6 মাসের টাকা পাওনা বাকি আছে, যে টাকা পাওনা বাকি আছে। তাহলে এই যে মামলাগুলো দিল তাদের বিরুদ্ধে, 800 শ্রমিকের বিরুদ্ধে মামলা দিল, শ্রমিকের পক্ষে তারা কি করবে? সে কোনো পদক্ষেপ নেই। এই অসন্তোষের কারণেই এই হট্টগোলগুলো হয়, রাস্তাঘাট ব্লক হয়, তখন এই ডিসি সাহেবের বিপদে পড়তে হয়, আমাদের গিয়ে সামনে দাঁড়াইতে হয়। কিন্তু এই মামলা আর হামলা করে কিন্তু শ্রমিক অসন্তোষ দূর করা যাবে না। শ্রমিকের সাথে মালিকের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়, হ্যাঁ মালিকের তো সমস্যা হইতেই পারে, কাজ নাই তখন মালিকের বলতে হবে আইন অনুযায়ী আমি নিয়োগ করবো, তোমাদের ঘোরাটি ব্যবস্থা ছিল, 15 দিন পর কাজ আসবে, 15 দিন পর থেকে তুমি এখন কাজ করো। তোমরা সাধারণ ছুটি ঘোষণা করবে যে আমরা সাধারণ ছুটি ঘোষণা করছি, তোমরা তোমাদের বেতন পাবা, কাজ আসলে তোমরা এসে কাজ করো। এগুলো মিডিয়াম ম্যানেজমেন্ট, এইচআর ডিপার্টমেন্টের তারা এগুলো সমস্যার সমাধান করবে। কিন্তু তারা এই সমস্যার সমাধান না করে ওরা ফ্যাক্টরি গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়। এবং অনেক ক্ষেত্রেই এটা সম্পূর্ণ মালিকের উপর, শ্রমিকের উপর কোনো দোষ থাকে না। কিন্তু যেহেতু দুর্বল শ্রমিক, শ্রমিকের উপর মানে শক্তের ভক্ত নরমের জম, সেখানে শ্রমিকের উপর মামলা দিয়ে মানে জনগণকে বুঝাইতে চায় যে শ্রমিক জনগণই তো শ্রমিক, বাংলাদেশের 90% মানুষ শ্রমিক। ফলে মালিকরা ভুলে যায় যে দেশের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, দেশের বিরুদ্ধে দাঁড়ায় গেলে কিন্তু মালিক আর শ্রমিক সম্পর্ক আর কিছুদিন লাস্টিং করবে না। মালিকদেরও বুঝতে হবে এই দেশটা যেমন মালিকের, এই দেশটা কিন্তু শ্রমিকেরও। তাই শ্রমিককে ভালোবেসে জয় করতে হবে। তাই শ্রমিকের উপর মামলা না দিয়ে শ্রমিককে ভালোবাসতে হবে। একটি রাফেল গার্মেন্টস নামে গার্মেন্টস ছিল, সেখানে এই প্রেগনেন্ট শ্রমিকদের একটা আপত্তিজনক অভিযোগ ছিল যে তারা শ্রমিকদের এই যে ভাতাটা সেটা দেন
তো আমরা এই অভিযোগ পাওয়ার সাথে সাথে সে ফ্যাক্টরিতে যাই এবং তার মালিককে জানাই মানুষের নাম আমরা বললাম এবং উনি নিজেও আশ্চর্য হয়ে যায় যে তার শ্রমিকদের এই প্রেগনেন্ট ভাতা দেওয়া হয়নি। তখন তার এইচআর ম্যানেজমেন্টকে ডেকে এনে তাৎক্ষণিক ভাবে এই শ্রমিকদের আমাদের সম্মুখে এই প্রেগনেন্ট ভাতা দিয়ে দেয়। তো এরকম কোন শ্রমিকের যদি বকেয়া বেতন থাকে কিংবা কোন শ্রমিকের যদি ছাঁটাই করে দেয় কোন গ্রিভেন্সের যে গ্রিভেন্স নোটিশ দিয়ে আমরা কি করি তাদের ছুটির ভাতা, তারপর ঐচ্ছিক স্বাধীনতা, তারপর গ্র্যাচুইটি, চাকরির ক্ষতিপূরণ এইগুলো আমরা আদায় করি। ফলে ফেডারেশনের কাজ হচ্ছে শ্রমিকের বিপদের দিন তার পাশে থাকবে। এছাড়া কিছুদিন আগেও একটি গার্মেন্টসের শ্রমিকের দিয়ে দিয়ে তার কাছে অর্থ নাই তখন আমাদের ফেডারেশনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ডিক্লারেশন তার শ্রমিক যে তার ক্যান্সার আমরা সমকন্যা থেকে তাকে এই আর্থিক অনুদানের জন্য আমরা সর্বোচ্চ 3 লাখ টাকার মতো সহযোগিতা করছি। এভাবে আমি কিন্তু শ্রমিকের পাশে দাঁড়িয়ে চেষ্টা করি যথাসাধ্য আমি শ্রমিকের পাশে কাজ করার। তো মালিক পক্ষে বৈষম্য দূর করতে হলে কি করা উচিত বলে আপনার মতামত? যে এই যে আমরা এই জুলাই মাসে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য যে আন্দোলন করলাম, এই বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারলে শ্রমিক মালিকের এই যে বৈষম্য কমে যাবে। শ্রমিক আর মালিকের যে মুনাফার যে হার সেই অনুপাতটা কমিয়ে দিতে হবে। যে মালিকের মুনাফা হচ্ছে 90% আর শ্রমিককে দিচ্ছে 5% বেনিফিট দিতেও মালিক চাচ্ছে না। এই যে বৈষম্য এগুলো কমিয়ে আনতে হবে এবং শ্রমিকের জীবন মান উন্নয়ন করার মতো গ্রহণযোগ্য মজুরি দিতে হবে। তাহলেই শ্রমিক এবং এই বৈষম্য কমে যাবে এবং সমাজ বৈষম্যহীন হবে। এই অনুষ্ঠান যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে এবং এখানে এসে আপনার কেমন লাগছে যদি একটু জানাবেন। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আমি খুবই আনন্দিত এবং আপনাদের আমি আমাদের সংগঠন শ্রমিক জাগরণ মঞ্চের পক্ষে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এর সাথে সাথে আমি সারা দেশবাসীকে দেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে শান্ত থাকা স্থির থাকার জন্য অনুরোধ করব যাতে কোথাও কোনো রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় সেদিকে দেশবাসী সজাগ দৃষ্টি রাখার জন্য এবং প্রশাসন সরকার সবার দৃষ্টিভঙ্গি যাতে মানুষকে মানুষের মর্যাদা দেওয়া, শ্রমিককে শ্রমিকের মর্যাদা দেওয়া এবং ছাত্রদের ভালোবাসার জায়গায় নিয়ে আসা সেই দিকে যাতে খেয়াল রাখে সরকার প্রশাসন। আমি সেই দিকে ইন্টারনেট সরকারকে অনুরোধ করবো এবং অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করে দেশকে একটা সুশীল পরিবেশে আনার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ গোলক ভাই আপনার মূল্যবান সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।